গল্পের শুরু হয় হানসিও নামের এক মেয়েকে দিয়ে। রাতের নিস্তব্ধতায় সে তার কম্পিউটারে কিছু লিখছিল। নিজের ডায়েরিতে সে আজকের দিনের অভিজ্ঞতাগুলো টুকে রাখে। আজ রবিবার ১ জুন ২০২৫। সারাটা দিন বেশ কেটেছে। দুপুরে মাকে রান্নায় আর লাঞ্চ তৈরিতে সাহায্য করলাম। এবার টুকটাক আরও কিছু কথা লিখে ল্যাপটপটা বন্ধ করে সে ঘুমাতে যায়। কিন্তু সকালের আলো ফুটতেই এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। ঘুম থেকে চোখ মেলে হানসিও আবিষ্কার করে তার ঘরের দেয়ালে, টেবিলে ছোট ছোট অসংখ্য চিরকুট লেখা। প্রতিটিতে কোনো না কোনো জরুরি তথ্য ছিল। বিছানা ছেড়ে সে প্রথমেই তার কম্পিউটার স্ক্রিনের দিকে তাকায়। সেখানে বড় বড় অক্ষরে একটা নোট লেখা রয়েছে। ৮ জানুয়ারি ২০২৫। তোমার জীবনের একটা কালো দিন। সেদিন এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তোমার মস্তিষ্কের স্মৃতি ধারণ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। ডাক্তারের ভাষায় একে বলা হয় অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া। এর ফলে প্রতিদিনের শেষে তুমি যখন ঘুমাতে যাও, তোমার ব্রেন সেই দিনের সব স্মৃতি মুছে ফেলে। প্রতিটি সকাল তোমার জন্য এক সম্পূর্ণ নতুন ও অপরিচিত সূচনা। অতীতের কোনো গল্পই তোমার মনে থাকে না। এই সত্যটা শুধু ৪ জন মানুষ জানে: তোমার বাবা মা, তোমার প্রিয় বন্ধু জিমিন এবং তোমার শিক্ষক। দুর্ঘটনার পর থেকে তুমি রোজ একটা জার্নাল লেখো, যেখানে তোমার প্রতিদিনের অস্তিত্বের প্রমাণ থাকে। নোটটি পড়া শেষ করে হানসিও একটা দীর্ঘশ্বাস ফেলে। গতকালের সেই জার্নালটা যত্ন করে ব্যাগে পুরে সে স্কুলের জন্য প্রস্তুত হয়। সকালে নাস্তা শেষ করে সে স্কুল বাসে উঠে পড়ে। সেই একই বাসে ছিল কিম জায়ুন। চলন্ত বাসটি হঠাৎ তীব্র এক ব্রেক কষলে ভারসাম্য হারিয়ে হানসিওর সামনের দিকে পড়ে যেতে নেয়। জায়ুন তাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে হাত বাড়ায়, কিন্তু তাড়াহুড়ায় সে হানসিওকে সামলাতে গিয়ে সরাসরি তার চুলের মুঠি ধরে ফেলে। গোটা বাসের সামনে ব্যাপারটা যেমন লজ্জাজনক, তেমনই অদ্ভুত এক পরিস্থিতির সৃষ্টি করে। স্বাভাবিকভাবেই জায়নের প্রতি হানসিওর প্রথম ধারণা বা ফার্স্ট ইমপ্রেশন মোটেও ইতিবাচক ছিল না। স্কুলে পৌঁছানোর পর জায়ন দেখে ক্লাসের কয়েকজন উচ্ছৃঙ্খল ছেলে তার এক বন্ধুকে ভীষণভাবে হেনস্থা করছে। এই চক্রের মূল হোতা ছিল তাইহন। বন্ধুর এই অবস্থা দেখে জায়ন নিজের রাগ ধরে রাখতে পারে না। সে সরাসরি তাইহনদের সামনে গিয়ে দাঁড়ায় এবং শক্ত গলায় বলে, এসব ফালতু কাজ বন্ধ করো। শুধু শুধু কাউকে এভাবে কষ্ট দিয়ে তোমাদের লাভ কি? ঠিক সেই মুহূর্তে জানালা দিয়ে দেখা যায় কোন একটা ছেলে হানসিওকে প্রপোজ করছিল, কিন্তু হানসিও তাকে বিন্দু মাত্র পাত্তা না দিয়ে মুখের উপর সরাসরি প্রত্যাখ্যান করে চলে যায়। আমরা তো জানি হানসিওর এই আচরণের আসল কারণ কি। যে মেয়েটি নিজেই যায় না আগামীকাল তার সাথে কি হবে, সে কিভাবে কারোর সাথে সম্পর্কে জড়াবে, তাই সে সবার থেকে দূরত্ব বজায় রাখে। কিন্তু স্কুলের বাকি ছাত্রছাত্রীরা তার এই অসুস্থতার কথা জানতো না। তাদের চোখে হানসিও ছিল প্রচণ্ড অহংকারী এবং বদরাগী একটা মেয়ে, যে সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে রিজেক্ট করে দেয়। তাইহুন তখন জায়ুনের দিকে তাকিয়ে কুটিলে হাসি দেয়। সে বলে, তোর বন্ধুকে এই বুলিং থেকে বাঁচাতে চাস? তাহলে এক কাজ কর, ওই অহংকারী হানসিওকে গিয়ে প্রপোজ কর। ওকে ডেটে রাজি করিয়ে দেখা, দেখি তোর কত ক্ষমতা। জায়ুন অবাক হয়ে বলে, কি আজে বাজে বকছিস? আমি কেন হঠাৎ ওকে প্রপোজ করতে যাব? এর কোনো মানে হয়? তাইহুন চাপ দিয়ে বলে, এটা আমার শর্ত। তুই যদি না করিস তাহলে তোর বন্ধুকে আরো বেশি ভুগতে হবে। জাউন বেশ কিছুক্ষণ মাঠের এক কোণে বসে হানসিওকে পর্যবেক্ষণ করে, কিন্তু কিছুতেই সাহস সঞ্চয় করতে পারছিল না। ক্লাসে ফেরার পর তাইহুন এবং তার দলবল জায়ন ও তার বন্ধুকে আবারও মানসিক নির্যাতন করা শুরু করে। অতিষ্ঠ হয়ে জায়ন বলে, তোমাদের শুধু এটাই চাইতো যে আমি ওকে প্রপোজ করি? ঠিক আছে, দেখো তাহলে। জায়ন সোজা হানসিওর সামনে গিয়ে দাঁড়ায় এবং সবার সামনে বলে, তুমি কি আমার সাথে ডেটে যাবে? পেছন থেকে তাইহুন আর তার বন্ধুরা তখন মোবাইল বের করে ভিডিও করছিল। তারা ভাবছিল এবার জায়ন খুব বাজেভাবে রিজেক্ট হতে চলেছে। কিন্তু সবাইকে আকাশ থেকে ফেলে দিয়ে হানসিও জায়নের চোখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমি যাব। জাইন তো নিজেই স্তব্ধ। তার তো সত্যি সত্যি ডেট করার কোনো ইচ্ছেই ছিল না। বন্ধুদের হাত থেকে বাঁচতে এসে সে নিজেই নিজের ফাঁদে আটকে গেল। হানসিও আরও যোগ করলো, ছুটির পর স্কুলের বাইরে দেখা করো। এই বলে সে চলে গেল। হতাশ ও বিভ্রান্ত জায়ুন তাইহুনকে বলল, এটা কি হলো? এদিকে তাইহুন নিজেও বোকা বনে গেছে। পুরো স্কুলের ছেলেরা যে মেয়েটার পেছনে ঘুরে একটা পাত্তা পায়নি, সে কিনা এক কথায় জায়ুনের সাথে ডেটে যেতে রাজি হয়ে গেল। ঘটনাটি কারোই মাথায় ঢুকছিল না। স্কুল ছুটি হওয়ার পর হানসিও জায়ুনের সাথে দেখা করে তার ফোন নাম্বারটা চেয়ে নেয়। এরপর নিজের ফোনের নোটপ্যাডে টাইপ করে, কিম জায়ুন, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, ও আমার বয়ফ্রেন্ড। ছেলেটা একটু কম কথা বলে। জায়ুন অবাক হয়ে জিজ্ঞেস করলো, বয়ফ্রেন্ড? আমি? হানসি বলে, হ্যাঁ, তুমিই তো ডেটের কথা বললে। তাহলে সম্পর্কের তো এটাই দাঁড়ায়, তাই না? জাইন তখন ইতস্তত করে আসল সত্যটা স্বীকার করে নিল। আসলে আমি তোমাকে প্রপোজ করেছি একটা বিশেষ কারণে। আমার বন্ধুকে কিছু ছেলে বুলি করছিল,
আর আমি সেটা সহ্য করতে পারছিলাম না। ওরা আমাকে বলল তোমাকে প্রপোজ করলে ওরা আমার বন্ধুকে ছেড়ে দিবে। আমার আর কোনো উপায় ছিল না। আই এম সরি। হানসিও মৃদু হেসে বলল, তোমার পেছনের কারণ যাই হোক তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু জানতে চাই তুমি আমার সাথে ডেটে যাবে কিনা। জাইন তখন আমতা আমতা করছিল। হানসিও তখন বলে, মানে কি, কোনো সমস্যা আছে, ডেট করতে আপত্তি? জায়ান বলে, না তা নয়, কিন্তু তুমি কি আমাকে পছন্দ করো? হানসিও সরাসরি বলল, এখন তো করি না। জায়ান অবাক হয়ে বলে, তাহলে ডেট কেন করতে চাইছো? হানসি উত্তর দেয়, কারণ আমি জীবনে নতুন কিছু ট্রাই করতে চাই। তবে হ্যাঁ, ডেটিং এর 3টা শর্ত বা রুলস থাকবে। তার মধ্যে এক হচ্ছে আমরা খুব কম কথা বলবো, 2 হচ্ছে শুধু স্কুল শেষ হওয়ার পরে আমাদের দেখা হবে, 3 হচ্ছে আমরা একে অপরকে সত্যি সত্যি ভালোবাসবো না। জায়ান মেনু নিয়ে বলে, ও আচ্ছা, তো এখন কোথায় যাব? হানসিও বলল, চলো আমার সাথে। বাইরে আসার পর হানসিও জায়ানকে তার নিজের সম্পর্কে একের পর এক প্রশ্ন করতে থাকে এবং উত্তরগুলো সে ফোনে নোট করতে থাকে। হানসিও বলে, তোমার পছন্দের ঋতু কি? জায়ান বলে, গরমকাল। তখন হানসিও জিজ্ঞেস করে, লাকি নাম্বার কি? জায়ান বলে 5। হানসিও বলে, পছন্দের সাবজেক্ট? জায়ান বলে, কোরিয়ান হিস্ট্রি। হানসিও তখন আবার জিজ্ঞেস করে, পছন্দের খাবার কি? জায়ান তখন বলে, যে কোনো কিছু হলে হবে, তবে মাংস হলে ভালো। কিন্তু তুমি এসব লিখছো কেন? হানসিও হাসি মুখে বলে, আজ আমাদের প্রথম ডেট, তাই তোমার সম্পর্কে এতটুকু তো জানতেই হবে। এই বলে সে জায়নের একটা ছবিও তুলে নেয়। এরপর বাসে ফেরার সময় জায়ন তার পছন্দের গানের কথা বলে এবং সে এটাও জানায় যে সে খেলাধুলা একদম পছন্দ করে না। হানসিও সব যত্ন করে লিখে রাখে। জায়ন আবার জিজ্ঞেস করে, তুমি এত কিছু কেন লিখছো? হানসিও কথা এড়িয়ে গিয়ে বলে, তুমি অন্য সব ছেলেদের চেয়ে আলাদা। জায়ন মৃদু হেসে বলে, হ্যাঁ তুমিও আলাদা। বাড়ি ফিরে জায়ান তার বাবা সাংহিয়নের জন্য খাবার টেবিল গুছিয়ে রাখে, কিন্তু তার বাবা জানায় সে বাইরে থেকে খেয়ে এসেছে। রাতে ঘুমানোর সময় জায়ান হানসিওর পাঠানো ছবিটার দিকে তাকিয়ে ভাবে, মেয়েটা কত অদ্ভুত। ডেটিং এর শর্ত হলো কথা কম বলা, এটা কেমন নিয়ম? হানসিওকে নিয়ে জায়নের কৌতূহল আরো বেড়ে যায়। পরদিন স্কুলে লাঞ্চ টাইমে জায়ন হানসিওর সাথে কথা বলতে চেয়েও থেমে যায়, কারণ তাদের শর্ত ছিল দেখা হবে শুধু স্কুল শেষে। তাই তারা এমন আচরণ করে যেন কেউ কাউকে চেনেই না। এই ব্যাপারটা হানসিওর একমাত্র বান্ধবী জিমিনের চোখে পড়ে। জিমিন একা পেয়ে জায়নকে সতর্ক করে বলে, হানসিওকে ডেট করো না। জায়ন বলে, কেন? জিমিন বলে, আমি চাই না তুমি করো, তাছাড়া তুমি তো ওকে পছন্দও করো না। জাইন প্রতিবাদ করে বলে, তোমাকে কে বললো আমি ওকে পছন্দ করি না? এখন ওকে জানতে চাই, আমার জানতে ইচ্ছে করে সে কেমন। জিমিন তখন পরিস্থিতি বুঝতে পেরে জায়নকে নিজের নাম্বার দিয়ে রাখে। এরপর থেকে জায়ন আর হানসিওর নিয়মিত ডেটিং শুরু হয়। তারা রোজ ঘুরে বেড়ায়, সাধারণ কাপলদের মতো সুন্দর সময়ও কাটায়, ছবিও তোলে। হানসিও প্রতিদিনের প্রতিটা সেকেন্ডের কথা ডায়েরিতে লিখে রাখে, যেন জায়নের সাথে কাটানো কোনো মুহূর্ত সে মিস না করে। সে জায়নের সাথে ভীষণ সুখী ছিল। একদিন তাইহুনকে কিছু ছেলে মারধর করছিল। জায়ন তাকে বাঁচাতে চায়, কিন্তু জায়ন মারামারি জানতো না বলে সে নিজেই বিপদে পড়ে। দূর থেকে হানসিও আর জিমিন ফোনের ক্যামেরায় ভিডিও করার নাটক করে বুলি ছেলেদের তাড়িয়ে জায়নদের বাঁচায়। নার্সিংহোমে হানসিও জায়নের ক্ষততে ওষুধ দিতে দিতে বলে, মারামারি যখন পারো না তখন দৌড়ে পালালে না কেন? জায়ন বলে, আসলে আমি ভালো দৌড়াতে পারি না। হানসিও বলে, ও, তুমি তো বলেছিলে ঘাম হয় বলে খেলাধুলা পছন্দ করো না, তাই দৌড়ানো পছন্দ করো না, তাই না? জায়ন হেসে হ্যাঁ মেলায়। বাড়ি ফিরে জায়ন তার প্রয়াত মায়ের মৃত্যুবার্ষিকীতে খাবার তৈরি করে শ্রদ্ধা জানায়। সে তার বাবাকে জিজ্ঞেস করে, মায়ের কথা মনে পড়ে? বাবা সাংহিয়ন বলে, মনে তো পড়ে, আজ একটু বেশি পড়ছে। তুমি নিশ্চয়ই খুব মিস করছো? জায়ান বলে, হ্যাঁ আজকাল একটু বেশি মিস করছি। আগে সব কঠিন লাগতো, কিন্তু এখন বাঁচতে ইচ্ছে করে। বাবা, আমি চাই তুমি নিজের কষ্ট বলে আবার আগের মতো ফটোগ্রাফি শুরু করো। বাবা হেসে বলে, আজকাল তুমি বড্ড বেশি কথা বলছো। পরদিন উইকেন্ডে জায়ন নিজের হাতে রান্না করা খাবার নিয়ে হানসির সাথে একটা সুন্দর স্পটে ডেটে যায়। হানসিও তার রান্নার খুব প্রশংসা করে। জায়ন তখন ইমোশনাল হয়ে বলে, 5 বছর আগে আমার মা মারা যান, এখন বাড়িতে শুধু আমি আর বাবা। আজ কেন যেন মনে হলো তোমার সাথে আমার সব কথা শেয়ার করা যায়। হাইনসিও জায়নের দিকে তাকিয়ে বলে, জানো, আমরা খুব বেশি দিন একে অপরকে চিনি না, অথচ মনে হচ্ছে আমরা কত কিছু বিল্ড আপ করে ফেলেছি। সারাদিন কাটানোর পর বাসে ফেরার সময় হানসিও জায়নের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। জায়নের মনে এক অদ্ভুত চিন্তা কাজ করছিল। তো তখনই ঘটে সেই দুর্ঘটনা। বাসের ঝাঁকুনিতে হানসিওর ঘুম ভেঙে যায়, আর নিয়ম অনুযায়ী ঘুমের পর তার আগের সব স্মৃতি মুছে গেছে। সে চমকে উঠে জায়ানকে দেখে চিৎকার করে বলে, তুমি কে? জায়ান তো পুরোই শকড। সে বলে, কি বলছো হানসিও? আজ আমাদের ডেট ছিল, মনে নেই? আমি কিম জায়ন। হানসিও প্রচন্ড ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বাস থেকে নেমে যায়। জায়ান তার পেছনে দৌড়াতে গিয়েও হাঁপিয়ে ওঠে, আর তখন বাসটাও চলে যায়। বাসে উঠে কাঁদতে কাঁদতে হানসিও তার ফোনের প্রথম নাম্বারে কল দেয়, যা ছিল জিমিনের। জিমিন তাকে শান্ত করে জানায় যে আজ তার ডেট ছিল,
এরপর হানসিও ফোনের নোটপ্যাড ওপেন করে দুইজনের লেখাটা পড়তে শুরু করে। কিম জায়ুন নামের একটা ছেলে আমাকে ডেটের কথা বলেছিল। আমি রাজি হয়েছি। আমি তাকে 3টা শর্তও দিয়েছি। প্রথম শর্ত ছিল কম কথা বলা, কারণ সে যদি আগের দিনের কোনো কথা তুলে আমি তো মনে রাখতে পারবো না, সব কঠিন হয়ে যাবে। দ্বিতীয় শর্ত স্কুলের পর দেখা করা, কারণ তার সম্পর্কে আগের দিনের সব ইনফরমেশন পড়ে গুছিয়ে নিয়ে তবেই আমার তার সামনে যাওয়া উচিত। আর শেষ শর্ত প্রেমে না পড়া, কারণ আমাদের তো একদিন ব্রেকআপ করতেই হবে, তাই গভীর ফিলিংস তৈরি করার কোনো মানেই হয় না। লেখাটা পরে হানসিও বাসে ডুকরে কেঁদে ওঠে। বাস থেকে নেমে সে দেখে জায়ন রাস্তায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। হানসি বলে, তুমি কিম জায়ন তাই না? জায়ন বলে, হুম। তোমার ঠান্ডা লাগছে না? বৃষ্টি হচ্ছিল তো। জায়ন একটু আগের ঘটনা নিয়ে কোনো প্রশ্নই তুলল না। হানসিও নিজে থেকেই বলল, তুমি তো দেখলেই আমার মেমোরি ডিসঅর্ডার আছে, ইন্টারোগেট অ্যামনেশিয়া। ঘুমাইলে আমি সব ভুলে যাই। আই এম সরি, আমি আমার সেলফিশ রিজনের জন্য তোমাকে ইউজ করেছি। সে কাঁপছিল আর একই সাথে কাঁদছিল। জায়ান পরম যত্নে তাকে আগলে ধরে বলল, থাক, আর বলতে হবে না। তুমি আমাকে ইউজ করতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমি চাই তুমি আজকের দিনের এই খারাপ পরিস্থিতি বা তোমার রোগের কথা জানালে না লিখো। আমি চাই না আমাদের মাঝে কিছু বদলে যাক। প্রতিদিন সকালে তুমি যেভাবে আমার সাথে শুরু করতে সেভাবেই হোক। তাই বলছি, তুমি আজকের দিন সম্পর্কে নিজের ডায়েরিতে কিছুই লেখো না। তো হানসিও তার কথা মতো সেখানে কিছু লিখে না। বাড়ি ফিরে জায়ন ইন্টারনেট ঘেঁটে এই রোগ নিয়ে প্রচুর রিসার্চ করে, যাতে সে হানসিওর আরও ভালো যত্ন নিতে পারে। পরদিন স্কুলে জায়ন আর আগের মতো গুটিয়ে না থেকে প্রাণ খুলে হানসিওর সাথে কথা বলে ও হাসে। ওদিকে জায়ন জিমিনকে ধন্যবাদ জানায়, কারণ সে রাতে জিমিনে ফোন করে জায়নকে সব বুঝিয়ে বলেছিল। জায়ন জিমিনকে বলে, আমি চাই হানসিওর প্রতিটা দিন যেন তার জীবনের সেরা দিন হয়। ওর জার্নাল যেন শুধু ভালো স্মৃতিতে ভরা থাকে। আমি চাই না ও কোনো কারণে কষ্ট পেয়ে আমাকে এড়িয়ে চলুক। জিমিন জায়নের চোখে সততা দেখে বলে, এখন আমি তোমাকে বিশ্বাস করতে পারি। জায়ন বাড়ি ফিরে তার বাবাকে জানায় যে তার একটা গার্লফ্রেন্ড হয়েছে। বাবাও খুশি হয়ে তাকে পকেট মানি দিয়ে দেয়। পরদিন জায়ন, হানসিও, জিমিন আর তাইহন 4জন মিলে সাইকেল চালিয়ে পেঙ্গুইন দেখতে যায়। অনেক মজা করে ছবি তোলে, কিন্তু সেখানে পেঙ্গুইন না পেয়ে তারা সমুদ্রের পাড়ে চলে আসে। সমুদ্রের পানিতে তারা ভীষণ আনন্দ করে। পানি থেকে ওঠার পর জায়ন যখন নিজের জুতার ফিতে বাঁধছিল, হানসি অবাক হয়ে বলে, তুমি এত সুন্দর করে কিভাবে বাঁধো? জায়ন হানসির জুতোর ফিতা বেঁধে দিয়ে বলে, এভাবে। সমস্যা নেই, এখন থেকে তোমার জুতোর ফিতে আমি বেঁধে দেব। হানসিও ডায়েরিতে জায়নের এই সুন্দর ব্যবহারের কথা খুব যত্ন করে লেখা রাখে। পরদিন জায়ন আর তাইহুন পেঙ্গুইনের কস্টিউম সেজে হানসিওর সামনে হাজির হয়, যা দেখে হানসিও খুব হাসে। কিন্তু রাতে ডায়েরি লেখার সময় হানসিও ইমোশনাল হয়ে পড়ে। সে লেখে, ইস, যদি জানাল ছাড়া সত্যি সত্যি স্মৃতিগুলো আমি মনের মধ্যে ধরে রাখতে পারতাম। অবচেতনভাবে হানসির এখন অভ্যাস হয়ে গেছে সব জায়গায় জায়নের ছবি এঁকে রাখা। সে খুব ভালো স্কেচ করতে পারত। একদিন তারা 4জন জায়নের বাবার ক্যাফেতে আড্ডা দিচ্ছিল। জিমিন জায়নের বাবার ফটোগ্রাফির খুব বড় ফ্যান ছিল। জিমিন জিজ্ঞেস করে, আপনি কেন আজকাল আর নতুন ছবি পোস্ট করেন না? জায়নের বাবা হেসে কথা এড়িয়ে যায়। রাতে জায়ন তার বাবাকে বুঝিয়ে বলে, বাবা, মায়ের স্মৃতিকে আমাদের জীবনের বাধা বানানো উচিত না। তোমার নিজের জন্য বাঁচা উচিত, আবার ফটোগ্রাফি শুরু করা উচিত। বাবা ছেলের মাথায় হাত রেখে সম্মতি জানায়। পরদিন জিমিন স্কুলে এসে জায়নকে একটা চিন্তার কথা বলে। আজ সকালে হানসিওর মা আমাকে ডেকেছিলেন। হানসিও আজকাল রাতে ঘুমাতে চায় না। ও ঘুমাতে প্রচন্ড ভয় পাচ্ছে। জায়ন অবাক হয়ে বলে, কিন্তু কেন? আমি তোর প্রতিটা দিন আনন্দ করার চেষ্টা করছি। জীবন বলে, সেজন্যই ওর দিনগুলো যত বেশি খুশির হচ্ছে, ঘুমালে সেগুলো হারিয়ে যাবে এই ভয়েও ঘুমাতে যাচ্ছে না। ও সারা রাত জেগে কাঁদছে আর ডায়েরি পড়ছে। স্কুলে হানসিওকে অসুস্থ এবং ঘুম ঘুম চোখে দেখে জায়নের খুব খারাপ লাগে। সে দিনরাত এক করে উপায় খুঁজতে থাকে। অবশেষে জায়ন মেডিকেল সায়েন্সের একটা অদ্ভুত তথ্য খুঁজে পায়, যার নাম প্রসিডিউরাল মেমোরি, পদ্ধতিগত স্মৃতি। এর মানে হলো, মানুষের মস্তিষ্ক কোনো তথ্য ভুলে গেলেও তার শরীর বা বডি সে কাজের অভ্যাস হুবহু মনে রাখতে পারে। যেমন সাইকেল চালানো, টাইপ করা, গিটার বাজানো বা ছবি আঁকা। ব্রেন ভুলে গেলেও হাত বা বডি ভুলবে না। ড্যান সরাসরি কিছু না বলে হানসিকে ডেকে একটা গিফট দেয়। হানসি বলে, আমি এই কাজটা মিডল স্কুলে করেছি, এখন তো অনেক কিছু ভুলে গেছি। জ্যান তখন হানসির চোখে চোখ রেখে গভীর বিশ্বাসের সাথে বলে, না, আমি নিশ্চিত তুমি ভুলোনি। তোমার ব্রেন হয়তো ভুলে গেছে, কিন্তু তোমার বডি ঠিক মনে রেখেছে। বিজ্ঞানে একে প্রসিডিউরাল মেমোরি বলে।
বাড়ি ফিরে হানসিও ইন্টারনেটে এটা নিয়ে সার্চ করে। সবকিছু বোঝার পর তার ঠোঁটে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে। সে আলমারি থেকে একটা বড় স্কেচ বুক বা ড্রয়িং খাতা বের করে, তারপর পেন্সিল হাতে নিয়ে আঁকতে শুরু করে। কিম জয়নের অবয়ব, তাদের কাটানো মুহূর্তগুলো, এমন কিছু যা তার মস্তিষ্ক প্রতিদিন সকালে ভুলে গেল, তার হাত, তার বডি যেন আজীবন মনে রাখতে পারে। এভাবেই দিন কাটতে থাকে। জায়ন আর হানসিও একসাথে অনেকবার ডেটে যায়। আজ তারা চারজন এসেছে আতশবাজির উৎসব দেখতে। জিমিন বুদ্ধি করে তাইনকে নিয়ে একটু দূরে সরে যায়, যাতে করে জায়ন আর হানসিও নিজেদের কিছুটা সময় পায়। এখানে এসে হানসিও এতই খুশি ছিল যে সে কান্নাই করে ফেলে, কারণ সে জানে পরদিন সে এটা মনে রাখতে পারবে না। জায়ন তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি ভুলবে না। কোনো স্মৃতি কেউ সম্পূর্ণভাবে ভুলে যেতে পারে না। আমি অন্তত এটাই বিশ্বাস করি। তখন হানসিও সেখানে জায়নকে জানায় সে তাদের একটা শর্ত ভেঙে ফেলেছে। জায়ন জানায় সে তো এটা আরো কত আগেই ভেঙে ফেলেছে। তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। বরাবরের মতো আবারও হানসিওর ঘুম ভাঙে। স্বভাবতই সে আগের দিনের সব কথা ভুলে গেছে। কম্পিউটার চেক করে সে স্কুলে আসে, কিন্তু আজ স্কুলে আসার পর কোথাও জায়নকে দেখা যায় না। শুধু তাই নয়, জিমিন আর তাইহুনও কেমন যেন অদ্ভুত আচরণ করছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা হানসিওর কাছ থেকে বড় কিছু একটা লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে। জিমিন আজ হানসিওকে একলা পেয়ে বলে, হানসিও তুই বরং কোনো একটা আর্ট কলেজে অ্যাপ্লাই কর। হানসিও খাতাটা খুলে জিমিনকে দেখিয়ে বলে, আচ্ছা জিমিন, তোকে একটা কথা বলি। ইদানিং আমি একটা ছেলের মুখ বারবার এঁকে যাচ্ছি। তুই কি একটু ভালো করে দেখে বলবি একে চিনিস কিনা? কে এই ছেলেটা? জিমিন খাতার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। এটা জায়নের ছবি। হানসিও বলতে থাকে, যাই না কেন কোনো এক অজানা কারণে আমি বারবার শুধু ওর ছবি এঁকে যাই, যেন আমার বডি ওকে খুব ভালো করেই চেনে, কিন্তু আমার ব্রেন বলতে পারছে না ওকে। অদ্ভুত তাই না? তুই চিনিস না ওকে। হয়তো শুনতে ফানি লাগবে, কিন্তু আমার কেন যেন মনে হয় আমার খুব পরিচিত সে। জিমিন রুদ্ধশ্বাসের ছবিটার দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে অবাক হয়ে যায় যে একটা মেয়ে তো বাজে স্মৃতিশক্তি নিয়েও শুধু নিজের মনের জোর দিয়ে কাউকে কিভাবে এতটা মনে রাখতে পারে। সব ভুলে গিয়েও সে তাকে ভুলতে পারেনি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিছুদিন আগে জায়ন জিমিনকে একা ডেকে বলেছিল, জিমিন, আমার একটা ফেভার লাগবে তোমার কাছে। আসলে আমি জন্ম থেকে একটা দুর্বল হার্ট নিয়ে জন্মেছি। নিয়মিত চেক আপের মধ্যেই থাকি, কিন্তু হঠাৎ করেই আমার হার্টের অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছে। যদি হুট করে আমার কিছু হয়ে যায়। জিমিন তার মুখ চেপে ধরে বলেছিল, চুপ করে জায়ন, এসব আজে বাজে কথা আমি শুনতে চাই না। জায়ন বিষণ্ণ এসে বলেছিল, আমি হানসিওকে কথা দিয়েছিলাম প্রতিদিন ওকে নতুন করে হাসাবো, ভালো রাখবো, কিন্তু এখন আমি নিজেই জানি না আমার হাতে আর কতটুকু সময় আছে। আমি যে কোনো মুহূর্তে চিরদিনের মতন হারিয়ে যেতে পারি। জীবন সান্ত্বনা দিয়ে বলে, তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। ফ্ল্যাশব্যাক শেষ হলে দেখা যায় হানসিও স্কুলের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছিল জায়নের জন্য, কিন্তু জায়ন আসে না। সে বারবার ফোন করে, কিন্তু অপাশ থেকে কোনো সাড়া মেলে না। অবশেষে রাতে বাড়ি ফেরার পর জিমিনের একটা ফোন আসে। খবর পেয়ে হানসিও হন্তদন্ত হয়ে ফিউনারাল হলে ছুটে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে জায়ন আর এই পৃথিবীতে নেই। হানসিওর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এই চরম সত্যের ধাক্কাটা নেওয়ার মতন মানসিক শক্তি তার ছিল না। তার দিনরাতের পার্থক্য ঘুচে গেল, বেঁচে থাকার শেষ ইচ্ছেটিকেও হারিয়ে গেল। এক রাতে জিমিন হানসিওর ঘরে এসে তার পাশে বসলো। জিজ্ঞাসা করলো, হানসিও, তুমি ঠিক আছো তো? হানসিও নিজের কান্না চেপে রাখার সর্বোচ্চ চেষ্টা করছিল, কিন্তু জিমিন তাকে জড়িয়ে ধরে নিজে অঝরে কাঁদতে শুরু করে। আসলে জায়ন মৃত্যুর আগে জিমিনের কাছ থেকে যে শেষ প্রতিশ্রুতিটা নিয়েছিল তা ছিল অত্যন্ত নিঃস্বার্থ। জায়ন বলেছিল সে যদি মারা যায় তবে জিমিন যেন হানসিওর কম্পিউটার, ফোন এবং ডায়েরি থেকে জায়ন নামের প্রতিটি চিহ্ন সম্পূর্ণ মুছে ফেলে। জায়ন চায়নি সে চলে যাওয়ার পর হানসিও প্রতিদিন ডায়েরি পড়ে একটা একটা করে কষ্টের দিন গুনুক। সে হানসিওর সুখের কারণ হতে না পারলেও তার প্রতিদিনের কান্নার কারণ হতে চায়নি। ও চেয়েছিল হানসিও যেন সব ভুলে নিজের মতো করে একটা স্বাভাবিক জীবন কাটায়। বান্ধবীর এই তীব্র কষ্ট সহ্য করতে না পেরে এবং জায়নের শেষ ইচ্ছা রাখতে জীবন হানসিওর অজান্তেই তার কম্পিউটার ও মোবাইল থেকে জায়নের সমস্ত স্মৃতি, ছবি ও মেসেজ ডিলিট করে দেয় এবং তার জার্নালগুলো সরিয়ে ফেলে। আর এই কারণেই সেদিন হানসিও ছবি দেখিয়ে জিজ্ঞাসা করলেও জিমিন চিনতে না পারার অভিনয় করেছিল, কারণ হানসিওর কাছে জায়ন সম্পর্কে কোনো লিখিত তথ্য অবশিষ্ট ছিল না। ওটা ছিল কেবলই তার প্রসিডিউরাল মেমোরি, যা তার হাত দিয়ে বারবার কাগজে ফুটে উঠছিল। তবে জিমিন জায়নের কথা রাখলেও সেই সমস্ত স্মৃতিগুলি সে সম্পূর্ণ ধ্বংস করতে পারে না। সে হানসির কম্পিউটার থেকে জায়নের মূল জার্নালটা ডিলিট করার আগে একটা পেনড্রাইভে কপি করে নেয়।
তারপর হানসিওর কম্পিউটারের ফাইল ডিলিট করে শুধু জায়ন নাম এবং তার অস্তিত্বের অংশটুকু কেটে দেয়, কিন্তু বাকি আনন্দের মুহূর্তগুলো রেখে দেয় যাতে হানসিও জীবনের সুন্দর মুহূর্তগুলো থেকে বঞ্চিত না হয়। সে হানসিওর পুরনো ফোনটা বদলে একটা নতুন ফোন এনে দেয় এবং ঘর থেকে জায়নের সমস্ত চিরকুট ছড়িয়ে নিজের কাছে লুকিয়ে রাখে। হানসিও আবার তার পুরনো সাধারণ জীবনে ফিরে যায়। তার স্মৃতিতে এখন আর কিম জায়ুন নামের কেউ নেই। এদিকে আড়ালে বসে জিমিন আর তাইহুন প্রায় জায়নের জন্য চোখের জল ফেলতে থাকে। তাদের খুব কষ্ট হতো এই ভেবে যে হানসিওর পৃথিবী থেকে একটা আস্ত মানুষের অস্তিত্ব স্রেফ হারিয়ে গেল, আর তাদের দুজনকে প্রতিদিন অভিনয় করে যেতে হচ্ছে যেন জায়ন নামের কাউকেই তারা চেনে না। এই মিথ্যের অভিনয় দিন দিন তাদের জন্য এক অসহ্য বোঝা হয়ে উঠছিল। কিছুদিন পর ডাক্তার দেখানোর পর হানসিও এক দারুণ সুখবর পায়। ডাক্তার তাকে জানান তার মস্তিষ্কের অবস্থা দিন দিন অলৌকিকভাবে উন্নত হচ্ছে। গত কয়েকদিন ধরে তার সকালের মেমোরি রিসেট হওয়া বন্ধ হয়েছে। ডাক্তার তাকে বলেন, নিশ্চয়ই কোনো শক্তিশালী অনুভূতি, কোনো ছবি বা কোনো বিশেষ মুহূর্ত তোমার অবচেতন মনকে শক্তি দিচ্ছে, যা তোমাকে স্মৃতি হারিয়ে ফেলা থেকে বাঁচিয়ে রাখছে। ভেবে দেখো তো সেটা কি? হাসপাতাল থেকে ফিরে হানসিও জিমিনকে আনন্দের সাথে বলল, জানো জিমিন, আজ ডাক্তার বলেছেন আমি সুস্থ হয়ে উঠছি। গত কয়েকদিন ধরে আমি সকালবেলা কিছুই ভুলে যাচ্ছি না, কিন্তু দুর্ঘটনার পর থেকে এই পর্যন্ত মাঝের কিছু স্মৃতি আমি এখনো মনে করতে পারছি না। আমার কেন যেন বারবার মনে হচ্ছে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু একটা অংশ ভুলে বসে আছি। জিমি তখন হানসিওর রুমে ঢুকলো। সে দেখলো পুরো ঘরের দেয়াল জুড়ে জায়নের অসংখ্য স্কেচ আঁকা। হানসি একটু হেসে বলল, আমি এখনো মনে করতে পারছি না এই ছেলেটিকে, তাই ভাবলাম যদি রোজ ওর ছবি এভাবে আঁকতে থাকি তবে কোনো না কোনো দিন আমি ওকে ঠিকই চিনে নেব। জিমিন আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। জায়নের ভালোবাসাকে এবার প্রতিদিন হেরে যেতে দেখে তার খুব কষ্ট হচ্ছিল। সে ছুটে গিয়ে তার লুকিয়ে রাখা সেই স্মৃতিভরা বাক্সটা হানসিওর হাতের সামনে এনে রাখে। হানসিও কাঁপতে কাঁপতে বাক্সটা খুলে প্রথমে একটা পূর্ণ চিরকুট হাতে নিল। সেখানে জায়নের নাম এবং হসপিটালে কার্ডিওলজি বিভাগের একটা প্রেসক্রিপশন ছিল। আসলে স্কুলে জায়নের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় হওয়ার আগে হসপিটালে রেগুলার চেক আপের সময় হানসিও তাকে প্রথম দেখেছিল। সেদিন জায়নের গলার বেজে নাম দেখে হানসিও তার ডায়েরিতে লিখে রেখেছিল। সেই নোটের উল্টো পিঠে হানসিওর নিজের হাতেই লেখা ছিল, কিম জায়নকে কখনো ভুলো না। হানসিও চোখ বড় বড় করে জিমিনকে জিজ্ঞেস করলো, জিমিন এসব কি? জিমিন তখন তার কথা বলতে পারলো না। সে অঝরে কাঁদতে লাগে। সেই পুরনো রাতটা হানসিও জায়নের সেই পুরনো জার্নাল, পেনড্রাইভের ফাইল আর তাদের একসাথে করা ভিডিওগুলো দেখে কাটালো। ভিডিওতে জায়নের হাসি, তার কণ্ঠ শুনে হানসিও নিজেকে আবার সেই ফেলে আসা মুহূর্তগুলোতে আবিষ্কার করে। হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরে পেয়ে তার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়েছিল। পরদিন হানসিও দেখা করতে গেল জায়নের বাবা সাং হিয়নের ক্যাফেতে। বাবা হানসিওর হাতে একটা সুন্দর বক্স তুলে দিয়ে বললেন, আমি জানি না এটা তোমাকে দেওয়া ঠিক হচ্ছে কিনা, তবে আমার মনে হলো এটা তোমার কাছে থাকলে সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে। হানসিও বাক্সটা খুলে দেখলো ভেতরে জায়নের নিজের হাতে তৈরি করা সে গ্লাস আর্ট, যা সে হানসিওকে উপহার দিতে চেয়েছিল। সাংহিয়ন মৃদু হেসে বলল, জায়ন সবসময় চাইতো তার জীবনের একটা অংশ যেন চিরকাল তোমার সাথে থেকে যায়। হানসিও তখন কাঁদতে কাঁদতে বলে, অথচ আমি এতটাই দুর্ভাগা যে ওকে আমি মনে পর্যন্ত রাখতে পাইনি। বাবা তার মাথায় হাত রেখে বললেন, মা হানসিও, সময়ের সাথে সাথে মানুষের মস্তিষ্কের স্মৃতি ধোঁয়াশা হয়ে যেতে পারে। এটা একটা শারীরিক সীমাবদ্ধতা, কিন্তু যে মানুষের হৃদয়ের গভীরে মিশে যায় তার স্থান কখনো বদলানো যায় না। সে চিরকাল অক্ষত থাকে। জায়নও তোমার হৃদয়ে ঠিক সেভাবেই আছে। ক্যাফে থেকে বিদায় নিয়ে হানসিও ছুটে গেল নদীর ধারের সেই পরিচিত স্পটটাতে, যেখানে জায়ন নিজের হাতে রান্না করে এনে তাকে খাইয়েছিল। চারপাশে চেনা পরিবেশের দিকে তাকিয়ে হানসিও একাকী দাঁড়িয়ে অঝোর কাঁদতে লাগে। সে আকাশের দিকে তাকিয়ে ভাঙ্গা গলায় বলল, শরীরের ক্ষত শুকিয়ে গেলেও তার দাগ যেমন থেকে যায়, ঠিক তেমনি মনের ভেতর তীব্রতাও আজীবন একরকম থাকে না। জায়ন, পৃথিবীর অন্য সব মানুষ যদি তোমাকে একটু একটু করে ভুলেও যায়, আমি প্রতিদিন একটু একটু করে তোমাকে মনে করার চেষ্টা করব। আর আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে আমার মাঝে এভাবেই বাঁচিয়ে রাখবো। এরপর সে সমুদ্রের তীরের দিকে হেঁটে গেল। ঢেউয়ের শব্দের মাঝে জায়নের সাথে কাটানো প্রতিটি সোনালি মুহূর্ত তার মনে ভেসে উঠল। সে অশ্রুসিক্ত চোখে সমুদ্রের দিকে তাকিয়ে পরম শান্তিতে একটু হাসলো। বাতাসে যেন ভেসে এলো জায়নের সেই চেনা হাসির শব্দ। আর সেই চিরন্তন হাসির রেশটুকু নিয়েই এই গল্পটির এখানে সমাপ্ত ঘটে।